যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনা মুক্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত 2016 সেশনের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনটি অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে খুব বেশি তোমাদেরকে হয়তোবা আনন্দিত করতে পারবো না, খুব বেশি উৎফুল্লিত করতে পারবো না। তারপরে আমাদের জায়গা থেকে যতটুকু সাধ্য হয়েছে, সাধ্যের আলোকে আমরা চেষ্টা করেছি তোমাদেরকে নিয়ে আয়োজন করার জন্য। প্রিয় ভাইয়েরা, আজকের এই এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী বন্ধুদের নিয়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি হাফেজ শফিকুল ইসলামকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان. صدق الله العظيم. আজকে আমরা তোমাদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। তোমরা এ জাতির কৃতি সন্তান। তোমরা তোমাদের জীবনের প্রথম ধাপে কৃতিত্বপূর্ণ রেজাল্ট করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে সংবর্ধনা দিচ্ছে। ইসলামী ছাত্র শিবির চায় এই সমাজটাকে পরিবর্তন করে একটি সুন্দর, একটি ভালো, একটি রুচিশীল সমাজ উপহার দিতে। তাই আজকের এই আয়োজন। সম্মানিত উপস্থিতি, আমরা এই সংবর্ধনায় তোমাদেরকে যে সম্মানিত করেছি, সে সম্মানিত করার মাধ্যমে তোমরা তোমাদের ব্যক্তির জীবনে একজন আদর্শবান, চরিত্রবান, একজন ভালো ছাত্র, তোমরা জীবনে যে একজন মেধাবী ছাত্র, সেটার কৃতিত্ব আমরা যেভাবে দিচ্ছি, তোমরাও ঠিক তোমাদের জীবনে তুমি যদি যে টার্গেট নিয়েছো, তুমি একজন ইঞ্জিনিয়ার হবা, সেটা যেন একজন আদর্শবান ইঞ্জিনিয়ার তুমি হতে পারো। তুমি একজন ডাক্তার হবা, তুমি যেন সেই একজন আদর্শবান ডাক্তার হয়ে যেতে পারো। এজন্য আমি তোমাদেরকে বলবো যে আমরা যে আদর্শ নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি, সেই আদর্শটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনে নিয়ে আসতে পারি, সেই কামনা করছি, সেই প্রত্যাশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে, আমরা বেশি সময় নেব না, খুব কম সময় আমরা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার উদ্বোধনের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কত রক্ত চাও পড়ুয়া, দেখব কবে ওই নীল আকাশে উড়বে পতাকা কালেমা। আর কত রক্ত
যাও পড়ুয়ার দেখব কবে ওই নীল আকাশে উড়বে পতাকা কালেমার, উড়বে পতাকা কালেমার। দিয়েছি বিলিয়ে কত ভাইয়ের জীবন, কত মাহারালো তার বুকেরই ধন। দিয়েছি বিলিয়ে কত ভাইয়ের জীবন, কত মাহারালো তার বুকেরই ধন। তাদের জীবনের স্বপ্নগুলো কবুল করো এবার। আর কত রক্ত চাও পড়ুয়ার, দেখব কবে ওই নীল আকাশে উড়বে পতাকা কালেমার। চাই না দুনিয়ার এই বাদশাহী তাজ, দেখে যেন যেতে পারি কুরআনের রাজ। চাই না দুনিয়ার এই বাদশাহী তাজ, দেখে যেন যেতে পারি কুরআনের রাজ। তোমার পথে যেন চলতে পারি, চাই না জীবনে কিছু আর। আর কত রক্ত চাও পড়ুয়ার, দেখব কবে ওই নীল আকাশে উড়বে পতাকা কালেমার। দেখব কবে ওই নীল আকাশে উড়বে পতাকা কালেমার। থাকবো না গো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের গণিপাকে। সুপ্রিয় বন্ধুরা, আজকে যদি আমরা এই বিশ্বটির দিকে তাকাই, তাহলে নিঃসন্দেহে আমাদের প্রত্যেকেরই একটি অনেক বড় স্বপ্ন রয়েছে। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আমাকে একটি ছোট্ট গণ্ডির মধ্যে থাকলে হবে না, সেই গণ্ডি পেরিয়ে গিয়ে আমাকে সেই স্বপ্নকে ছিনিয়ে নিয়ে আসতে হবে। সুপ্রিয় বন্ধুরা, এ পর্যায়ে কৃতি শিক্ষার্থী বন্ধুদের বক্তব্য, তোমরা যারা এখানে আছো তোমাদের অভিব্যক্তি তোমরা পেশ করবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে তোমাদেরকে নিয়ে যে আয়োজন করেছে, এই আয়োজনকে সামনে রেখে এবং তোমাদের নিয়ে যে পথ চলা শুরু করেছে, সেই পথ চলাকে সফল করতে তোমাদের নিয়ে আজকের যে আয়োজন, এই আয়োজনে এ পর্যায়ে কৃতি শিক্ষার্থী বন্ধুদের বক্তব্য। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে যে আমাদেরকে কৃতি শিক্ষার্থীদেরকে নিয়ে যে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান এর আয়োজন করেছে, এখানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যে প্রতি বছরের ন্যায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবারও সকল কৃতি শিক্ষার্থীদেরকে, সকল মেধাবীদেরকে এক জায়গায় নিয়ে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর প্রতি দোয়া জানাচ্ছি যে তারা যেন এবারের ন্যায় আরও আগামী দিনে যেন এভাবে প্রোগ্রামটা ভালোভাবে চালাতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে দাঁড়িয়েছি বক্তৃতা দেওয়ার জন্য নয়, আপনাদের পবিত্র মুখে দোয়া নেওয়ার জন্য। পশ্চিমা যে দেশগুলো, সেই দেশগুলোর মধ্যে একটি কথা স্বাভাবিকভাবে প্রচলিত রয়েছে যে নলেজ ইজ পাওয়ার, মানে জ্ঞানই শক্তি। জ্ঞানের আলো বর্ষার বাড়ি দেওয়ার মতো সমাজের মধ্যে প্রচারণার জন্য তারা চেষ্টা করতেছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে কৃতি ছাত্রদের যে সংবর্ধনা দিচ্ছে, এই সংবর্ধনার মাধ্যমে যে ছাত্রছাত্রীদের উৎসাহিত করছে, ভবিষ্যতে সুন্দর আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উদ্যুক্ত করছেন, সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
ও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই বর্তমান নিপীড়িত সমাজকে ভবিষ্যতে সুন্দর আদর্শ একটি দেশ হিসেবে বিশ্বের মধ্যে দাঁড় করাতে পারি। এখানে যারা আছে তাদের মধ্যেই বাংলাদেশের একজন সেরা বিজ্ঞানী হবে। আমি কি এই স্বপ্ন দেখতে পারি না এই ভাইদের মধ্যে থেকেই আগামী দিনে বেরিয়ে আসবে বাংলাদেশের একজন সেরা ইঞ্জিনিয়ার, এখান থেকে বেরিয়ে আসবে ইউনিভার্সিটির ভিসি, এখান থেকে বেরিয়ে আসবে কোনো একটা জেলা প্রশাসক, এখান থেকে বেরিয়ে আসবে বাংলাদেশের আগামী দিনের একজন সফল মন্ত্রী, এখান থেকে বেরিয়ে আসবে বাংলাদেশের আগামী দিনের একজন সফল প্রেসিডেন্ট, এখান থেকে বেরিয়ে আসবে বাংলাদেশের আগামী দিনের একজন সফল প্রধানমন্ত্রী। এই স্বপ্ন কি আমাদের এখানে যারা আছে তাদের মধ্যে কি দেখা অসম্ভব? যদিও সম্ভব না হয় তাহলে আমি প্রথম বলবো যে আপনাদেরকে স্বপ্ন দেখতে হবে। প্রথমে আপনাদেরকে আমি স্বপ্নের কথাটাই বলব। পৃথিবীর যারা অনেক বড় হয়েছেন তারা সবাই স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। শুধু রঙিন স্বপ্ন দেখলেই হবে না, আর যারা ভালো করতে পারেন নাই, গোল্ডেন A+ পেতে পারেন নাই, তাদের অনুশোচনা আর রঙিন স্বপ্ন এই দুইটা দিয়েই শুধু আমাদের সফলতা আসবে না। তার জন্য সফলতার জন্য সবচেয়ে বড় প্রয়োজন একটা সুন্দর পরিকল্পনা। সেই পরিকল্পনার জন্য আমাদের ইসলামী ছাত্র শিবিরই আমি মনে করি বাংলাদেশে 1 নাম্বার এবং পাইনিয়র। এই পাইনিয়রের সাথে থেকে আমরা আগামী দিনে আমাদের জীবনটাকে সাজাবো, আপনারা আপনাদের জীবনটাকে সাজাবেন এই প্রত্যাশা রেখে আপনাদের আগামী দিনের সুন্দর একটা সফল ভবিষ্যৎ কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে আমাদের সংগঠন যে একটি সুন্দর পরিবেশে সংবর্ধনা দিচ্ছে, এই সংখ্যাটি খুবই কম। আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আজকে যে সংবর্ধনা দেওয়া হচ্ছে সারা দেশব্যাপী যারাই ভালো করছে সবাইকে আমরা সংবর্ধনা দিচ্ছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে অনেক কষ্ট করে পড়াশোনা করার পর এসএসসিতে একটি রেজাল্ট নিয়ে আসার পরে আমরা দেখছি অনেক স্টুডেন্ট যারা পরবর্তী সময়টুকু ভালো একটি ডিরেকশন না পাওয়ার কারণে জীবনে ফেল করে ফেলছে। আমাদের সাথে অনেকেই ছিল এসএসসি পাশে, এসএসসি পরীক্ষায় A+ পেয়েছিল, বাট ইন্টারমিডিয়েটে গিয়ে তারা ফেল করছে। ইভেন এসএসসিতে A+ পাইছে, ইন্টারমিডিয়েট খারাপ করছে, তারপরে কোনো ইউনিভার্সিটি তার কোনো সুযোগ হয়নি, কোনো ইউনিভার্সিটি তাকে জায়গা দেয় নাই। আজকে গাজীপুর জেলার উদ্যোগে যে প্রোগ্রামটি হচ্ছে এটি অনেক সুন্দর একটি প্রোগ্রাম এবং ছাত্র ভাইদের জন্য খুব বেশি প্রয়োজন। আমি কয়েকটি বিষয় বলবো, প্রিয় ভাইদের সামনে খুব বেশি বড় বড় কথা বলার আমাদের সুযোগ হবে না, আমাদের প্রধান অতিথি আসবেন, প্রিয় ভাই আপনাদের সামনে ডিরেকশনমূলক কথা বলবে। আমি কয়েকটি বিষয় বলবো যে আমাদের এই সময় এই স্টেজে কি করা প্রয়োজন। আসলে আমরা আজকে দেখি যে পড়াশোনার গুরুত্বটা এত বেশি যে যেগুলো কিন্ডারগার্টেন স্কুল সেখানে দেখবেন যে আমাদের আন্টিরা বা বাবুদের মায়েরা ব্যাগ নিয়ে সেখানে দাঁড়ায় থাকে, অথবা স্কুলে কিন্ডারগার্টেন স্কুলে সে বাচ্চাটি পড়াশোনা করতেছে, মা সামনে দাঁড়ায় আছে, মানে কোনো রকম হাঁটতে পারে না, সেই বাচ্চাটিকেও স্কুলে দিয়ে আসা হচ্ছে। তাকে এই স্টেজে পরে তাকে ক্লাস 5-এ পড়ানো হচ্ছে, সেই বাচ্চাটি কোন প্রাইভেটে পড়বে, কোন কোচিংয়ে পড়বে, এটা নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত। তবে ক্লাস 8-এ কি করবে, ক্লাস 9-এ কি করবে। এখন আমাদের যারা এসএসসি পাস করে গেছে, এসএসসি যে রেজাল্ট হয়েছে খুব একটা ভালো মনে লাগছে সবাইকে, তাই না? যারা A+ পাইছে, ওই শার্টের বাটন এটা বোতাম লাগানোর সময়টা পাও নাই, সাইকেলে উঠা তো দূরে কথা, সাইকেলে হাত নিয়ে দৌড় মারছো যে আমি A+ পেয়ে গেছি, অনেক কিছু করে ফেলছি। আজকে কিন্তু রেজাল্টটা যখন দেখা গেছে যে A+ সংখ্যাটা 1 লাখের উপর। আবার প্রেজেন্ট একটা নিউজ, আমরা একটা টেলিভিশন চ্যানেলের নিউজটা দেখছি যে A+ তুমি এবছর বা আমি এবছর A+ পেয়েছি, এটা ইংলিশ যখন বলছে তখন বলছে I am GPA 5। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 26শে ডিসেম্বর। তো এই যে একটি বিষয়, আসলে শিক্ষার জায়গাটি অনেক নেগেটিভলি চলে গেছে। আমাদেরকে হয়তো কিছু বিষয় পড়িয়ে আমাদেরকে A+ পাইয়ে দিয়েছে, বাট আমরা যে জায়গাটিতে যাওয়া প্রয়োজন সেটি আমাদের হয় নাই। আজকে যারা এসএসসি পাস করছো খুব বড় কিছু হয়ে গেছে, নট, তোমাদের সামনে অনেক বড় কিছু জায়গা রয়েছে। আজকে সবে মাত্র একটি স্টেজ পার হয়ে করেছো। তোমাকে ইন্টারমিডিয়েট ভালো করতে হবে, তোমাকে ইন্টারমিডিয়েট পাস করার পরে তোমাকে ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, তাহলে তুমি একটি পর্যায়ে যাবা। কিন্তু আজকে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কি প্রয়োজন? আমি শুধু কয়েকটি বিষয় বলবো যে আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে খুব বেশি ভাব নিয়ে নটরডেম কলেজে গিয়ে ভর্তি হলাম, কিন্তু ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা গিয়ে আমি ম্যাথে ব্যাকলগ পারতেছি না, অথবা আমি রেসিডেন্সিয়াল মডেল কলেজে গিয়ে ভর্তি হলাম, অথবা অনেক বড় ক্যাম্পাসে গিয়ে ভর্তি হলাম কিন্তু পড়াশোনা করলাম না, তাহলে কি হবে? নো, আমাদেরকে ইন্টারমিডিয়েট ভালো একটি কলেজে পড়তে হবে, অথবা ডিপ্লোমা যদি পড়ি সেক্ষেত্রেও ভালো একটি কলেজে পড়তে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। এজন্য আমাদেরকে একটি গোল সেট আপ করতে হবে যে আমি কি করতে চাই ভবিষ্যতে। আমি কি ডাক্তার হতে চাই? ডাক্তার হতে গেলে আমি কি পড়বো? আর্টসে
সায়েন্সে পড়বো না কমার্সে? নো। এই জন্য আমাকে যদি আমি যদি ভালো কমার্সে পড়তে চাই, আমি যদি ব্যাংকার হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কমার্সে পড়তে হবে। আর যদি আমি ইঞ্জিনিয়ার হতে চাই, তাহলে ইন্টারমিডিয়েট সায়েন্স ব্যাকগ্রাউন্ড খুব ভালোভাবে পড়তে হবে, অথবা ডিপ্লোমা ভালো একটি সাবজেক্টে পড়তে হবে। ইন্টারমিডিয়েট লেভেলটাতে খুব বেশি টাইম মেনটেন করতে হবে। এখন আমাদের সবচেয়ে যেটি বাধা, আমি 3টি বাধা সবসময় বলি যে স্টুডেন্টদের জন্য এখন দেয়ার আর 3 ব্যারিয়ার্স টু স্টাডি বেটার। ওয়ান ইজ ফেসবুক। এখন তোমাদের মাঝে অনেকে ওভার ফেসবুকিং করে, মানে সারা রাত চলছে ফেসবুকে, লগ ইন করলে আর এটা থেকে বের হওয়া যায় না। দেখা যাচ্ছে যে বাইরে অনেক কিছু হয়ে গেল। কিন্তু এই ফেসবুকে আসলে এমন একটি জায়গা, এটা ভালো দেওয়া যায়, খারাপ দেওয়া যায়, কিন্তু খারাপে এমন বেশি ইউজ হয়ে যাচ্ছে যেটা এখন এখানে অশিক্ষিত মানুষও পোস্ট দিচ্ছে, শিক্ষিত মানুষও পোস্ট দিচ্ছে। সাপোজ এখন কেউ যদি আমাদের এই যে কিছুদিন আগে বক্তব্য দিল যারা, তারা যদি পোস্ট দিয়ে যে আমার মাই দেয়ার ইল্ডার ব্রাদার কিবরিয়া ভাই হ্যাজ গটেন ইন অ্যাক্সিডেন্ট চৌরাস্তা, সুন্দর করে একটা পোস্ট দিয়ে দিল, তাহলে সবাই কি করবে? জি আল্লাহ প্রিয় ভাইটাকে সুস্থ করে দাও, হ্যাঁ ভাইটাকে খুব ভালো লাগছে, এই বিভিন্ন রকম পোস্ট দিবে না? কিন্তু আসলে কথাটা কি ফেক, মিথ্যা কথা একটা বলে দেওয়া হলো, এরকম হচ্ছে কিন্তু। তো এই জন্য ফেসবুক বেশি করা যাবে না। আরেকটি হচ্ছে ওভার মোবাইলিং। আসলে এটি দুঃখজনক বিষয়, আমাদের থার্ড ওয়ার্ল্ডের একটি দেশ, কিন্তু এখানে আজকে আমাদের বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে যত প্রচারণা, মানে মানুষগুলো এত বেশি এফেক্টেড, যত নতুন জিনিস আসে এটাতে খুব বেশি এফেক্টেড। টাইম কস্ট, এখানে কত সময় নষ্ট হয়ে যায়। আজকে আমাদের কিশোর যারা, আজকে যারা যুবক যারা, তারা আজকে মোবাইলের প্রতি এত ঝুঁকে যাচ্ছে যে সারা রাত কানে মোবাইল দিয়ে আর মানে মোবাইল তার কান থেকে ছুটছে না, এমন হয়ে যাচ্ছে না? এগুলোতে হওয়া যাবে না, এগুলোতে কোনোভাবেই এফেক্টেড হওয়া যাবে না, যেটা হলে আপনার জীবন, তোমার জীবনকে অনেক ধ্বংসের দিকে নিয়ে যাবে। আরেকটি হচ্ছে হেয়ারিং রেডিও, যেটা আমাদের এখন এফএম বয়, কানে হেডফোন দিয়ে মানে নিজেও লাফালাফি করে, অবশেষে কি হয়, রেল লাইনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আছে না এরকম? তো এই জিনিসগুলো আমাদের কাছে আসার কোনো সুযোগ নেই। তারপরে যেটি বলবো যে খুব বেশি প্রয়োজন, সেটি হচ্ছে ওয়ান ইজ ডিসিপ্লিন, অ্যানাদার ইজ রেগুলারিটি। ইউ হ্যাভ টু মেনটেন ভেরি ফাস্টলি, এটা তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। তোমার জীবনে রেগুলারিটি নেই, বাট তুমি অনেক বেশি মেধাবী, তুমি যে ইন্টারমিডিয়েট ভালো মতো না পড়ো, এসএসসিতে A+, মানে তোমাকে এসএসসির কোনো নট এ সিঙ্গেল কোশ্চেন তোমাকে আটকানো যায় না, সব প্রশ্ন তুমি পারো, কিন্তু ইন্টারমিডিয়েট খালি ঘুমাচ্ছ আর ঘুমাচ্ছ, ঠিক আছে? অথবা বন্ধুদের বাসায়, আত্মীয় স্বজনের বাসায় ঘুরে বেড়াচ্ছ, তোমার বন্ধুরা ব্যাপক পড়াশোনা করতেছে, তুমি পারবা ইন্টারমিডিয়েট A+ পাইতে? নো, তুমি পারবা না এটা। তাহলে এই জন্য রেগুলারিটি খুব বেশি প্রয়োজন, তোমাকে প্রতিটি দিন তোমাকে পড়াশোনা করে যেতে হবে। তারপরে যেটা বললাম ডিসিপ্লিন, এটিও খুব বেশি প্রয়োজন। ডিসিপ্লিন হচ্ছে এরকম যে তোমার মেধা আছে, সব কিছু আছে, তুমি এখন ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়া দরকার, তুমি এবার ভর্তি হলা না, অথবা ভর্তি হলে এমন একটি কলেজে ভর্তি হলে পরে ওখানে পড়াশোনাই করতে পারতেছো না, এটা করলে তুমি সেখানে ভালো কিছু করতে পারবে না। এই জন্য এই দুটি খুব বেশি প্রয়োজন, এবং জীবনে অত্যন্ত সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের এখন থেকে খুব বেশি প্ল্যান নেওয়া প্রয়োজন। এবং সাথে সাথে আমাদের প্রিয় ভাইরা যে পরামর্শগুলো দেয়, সেগুলো আমি 2জন ব্যক্তির ছোট্ট একটি উদাহরণ দিব। যে আপনারা বেরাক হোসেন ওবামার নাম তো সবাই, তার ফেস ভ্যালুটা অনেক বেশি স্ট্রং একজন ব্যক্তি, সে কথা বলতে গেলেও অনেক স্মার্টলি কথা বলে, শুনতে খুব ভালো লাগে। সে ব্যক্তির কথাগুলো আপনারা হয়তো বিভিন্ন নিউজে শুনেন, তার যদি অ্যানাটমিটা দেখা হয়, তার ব্যাকগ্রাউন্ডটা যদি দেখা হয়, সে কিন্তু খুব বেশি অ্যাডভান্স ব্যক্তি ছিল না, বা অ্যাডভান্স কোনো ফ্যামিলিতে তার জন্মগ্রহণ হয় নাই। সে জন্ম হয়েছে এক দেশে, বড় হয়েছে ইন্দোনেশিয়ায়, কেনিয়াতে তার জন্ম, পরবর্তীতে আমেরিকায় সে বড় হয়েছে। সে কিন্তু তার ওই ফেসবুক ওয়ালে আপনারা দেখবেন যে একটা অতীতে তার আমাদের বয়সের একটি ছবি দেওয়া আছে সেখানে, যে সে একটি প্লাস্টিকের ওই যে ইউরিয়া সারের বস্তাগুলো অবশ্যই দেখছেন আপনারা, সেই বস্তাগুলো সে ঘাড়ে নিয়ে, তার একজন সিনিয়র একজন মুরব্বী মহিলা, তারও পোশাক আশাক খুব বেশি উন্নত না, তারা 2জনে মাঠে কাজ করতেছে। দেখেন তার অরিজিনটা কোথায়, সেখান থেকে আজকে পরবর্তীতে সে যখন সে ল পড়াশোনা করে এবং যখন সে প্র্যাকটিস শুরু করে, তখন সে সবসময় স্বপ্ন দেখতো যে আমাকে এই জায়গাটিতে যেতে হবে। এবং সে একটি বইও লিখছে পরবর্তীতে, দ্য অ্যাডাসিটি অফ হোপ। সে বইয়ে সে কথাটি লিখছে যে উই নিড মোর ইঞ্জিনিয়ার্স নট লয়ার। অথচ সে একজন আইনজীবী, সে অ্যাডভোকেসি করে, বাট সে বলছে যে না, আমাদের দেশে ইঞ্জিনিয়ার প্রয়োজন, লয়ার প্রয়োজন নেই। আরেকজন ওই দেশের আরেকজন ব্যক্তির কথা না বললে নয়, আব্রাহাম লিঙ্কন নামটি সবচেয়ে বেশি পরিচিত, বা সবসময় তাদেরকে বলা হয় যে সেখানে দাস প্রথা বিলুপ্তির জন্য সে বড় একটি ভূমিকা রাখছে। কিন্তু কথা হচ্ছে তার অরিজিনটা বা তার শুরুটা দেখেন, আমরা সবাই বলে যাচ্ছি সে একজন কাঠমিস্ত্রির সন্তান ছিল। সে কিন্তু একটি পর্যায়ে সেখানে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে যেটি টপমোস্ট কান্ট্রি, সেটা কিন্তু প্রেসিডেন্ট হতে পেরেছে। সে কি একদিনে হয়েছে? এটা অনেক পরিশ্রমের ফলে। আজকে আমাদের সামনে বলা হয় ওই যে জামালপুরের সরিষাবাড়ি বাড়ি, আমাদের বাংলাদেশ ব্যাংকের সাবেক ডক্টর আতিউর রহমান, উনি কি ছিলেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, বাট ওনার অ্যানাটমি দেখলে একই অবস্থা, অনেক গরিব ফ্যামিলির মানুষ ছিল। সে ইন্টারমিডিয়েটে ফর্ম ফিল আপ করবে, তার টাকা নেই,
বাট সে অনেক কষ্ট করে পড়াশোনা করে এমন একটি জায়গায় গেছে যে তার সাইনের মাধ্যমে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা সেখান থেকে সে হস্তান্তর করতেছে। আসলে পরিশ্রমের মধ্য দিয়ে সম্ভব। আজকে ইউনিভার্সিটিতে যারা পড়ছে, আমি এটা সংক্ষিপ্ত কথা, যে ইউনিভার্সিটিতে যারা পড়ছে তাদের খোঁজখবর নিয়ে দেখেন। আমাদের প্রিয় শাহিন আহমেদ খান ভাই, ডক্টর জাহাঙ্গীর আলম ভাই, এনারা সবাই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, এখনো করতেছেন। উনি ডক্টরেট পাস করেছেন ইসলামী ইউনিভার্সিটি থেকে। ভাই জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ছে, আমরা ডুয়েটে পড়ি, অনেকে আছে। কিন্তু তাদের পরিবারের অবস্থা খোঁজখবর নিয়ে দেখবেন, সবাই কিন্তু খুব বড় সম্ভ্রান্ত পরিবার, অনেক টাকা পয়সাওয়ালা, এরকম পরিবারের না। ইউনিভার্সিটিতে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে মোর অর লেস সবাই কিন্তু মিডল ক্লাস। আপনারা এখানে যারা আছেন হয়তো অনেকে টপ মোস্ট ফ্যামিলির আছেন, কিন্তু পরিশ্রম মানুষকে অনেক বড় জায়গাটিতে নিয়ে যেতে পারে। কম মেধাবী কিন্তু অনেক বেশি পরিশ্রম করে সে জীবনে উন্নত শিখরে যেতে পারে। আবার বেশি মেধাবী বাট পরিশ্রম প্রিয়তা নেই, হার্ডওয়ার্ক জীবনে করতে পারে না, সে ফেল করবে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এবং একটি ছোট্ট ঘটনা দিয়ে আমি শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি জিনিস আমাদের কাছে সবচেয়ে বেশি অনুপ্রেরণীয়। আমরা সবাই কোরআন শরীফ সকালে পড়ি, বিকালে পড়ি, হাদিসগুলো পড়ার চেষ্টা করি, মেনে চলার চেষ্টা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে এত সুন্দর করে মানুষকে দাওয়াত দেয়া, মানুষের সাথে ব্যবহারে আমি একটি কোটেশন করব। সেটি হচ্ছে এক ব্যক্তি সেখানে মক্কা, আমাদের যে কাবা শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসেছিলেন, সেখানে এক লোক আসে প্রস্রাব করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরাম খুব ক্ষেপে গেল যে কিভাবে এটি সম্ভব, হাউ ইজ ইট পসিবল, তাকে মারতে হবে বা এরকম একটি ভাব। তো সেই লোককে বলছে কাছে আসো। যখন ওই লোক যখন কাছে আসছে, সে কিন্তু খুব ভয় পেয়ে গেছে। তখন বলছে যে তুমি যে কাজটা করলা এটা কি ঠিক করছো? বলছে হুজুর আমি তো বুঝতে পারি নাই। ও মনে করছে যে আমাকে আজকে মারবে, যে উমরের মতো ব্যক্তি সেখানে আছে, অন্যান্য সাহাবীরা আছে, আমি এই কাজটি করছি। পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তুমি যে কাজটি করছো এটা আমরা এখানে নামাজ পড়ি, একটি পবিত্র জায়গায়, এখানে এই কাজটি করা ঠিক না। পরে ওই লোকটি বলছে হুজুর আমি ভুল করছি, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আরেকজন লোকের কথা বলি, যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ফ্রম দ্য বিগিনিং, যখন ইসলামকে স্ক্যাটার করা হচ্ছিল, যখন ইসলামী দাওয়াতটা বৃদ্ধি পাচ্ছিল, তখন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, বলল হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আই হ্যাভ নো এনি অবজেকশন, বাট একটি বিষয় আমাকে অ্যালাউ দিতে হবে। সেটা কি? বলতেছে আমাকে শুধু জানা করার অনুমতি দিতে হবে। নাউজুবিল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তুমি যে কাজটি করতে চাচ্ছ, এই কাজটি তোমার বোনের সাথে যদি কেউ করতে চায় অথবা তোমার মায়ের সাথে যদি কেউ করতে চায়, তাহলে তুমি কি এটা মেনে নিবা? ও বলতেছে হুজুর এটা আমি আমার জীবন দিয়ে হলেও প্রতিহত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাজটি তুমি তোমার জীবন দিয়ে প্রতিহত করতে চাও, তাহলে তুমি সেটাতে কেন ইন্টারেস্টেড? বলছে হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করুন, আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করব। দেখেন কত সুন্দর কথা। আসলে আপনারা অনেকে আমাদেরকে বোঝায় যে জীবনটা সাধারণ, এটি মরলে চলে যাবে, সব পচে যাবে, কোনো কিছু নেই, হিসাব নাই। আমি একটি উদাহরণ দিব, যে একজন মানুষ, আমাদের দুইজন ফ্রেন্ড এক্স অ্যান্ড ওয়াই, এক্স সারা জীবন মানুষের উপকার করে গেল, মানুষের ভালো করে গেল, কোনো খারাপ কাজ করলো না, সেও মারা গেল। আরেকজন ওয়াই, সে সারা জীবন মানুষের ক্ষতি করে গেল, যত ধরনের অকারেন্স সব কিছুর সাথে সে জড়িত, সেও মারা গেল। দুইজনে কি সমানভাবে ওই যে মরে পচে যাবে? বিচার হবে না? আমাদের সৃষ্টিকর্তা কি এতই আপনার অবিচারক হবেন? আমার মনে হয় যে অবশ্যই ট্রায়াল হবে। দুনিয়াতে আজকে যারা ভালো করছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে না, আজকে যারা ফেল করছে তাদেরকে ডাকছি আমরা? ডাকি নাই। কিন্তু দুনিয়াতে যেমন সংবর্ধনার ব্যবস্থা আছে, আখিরাতেও একটি সংবর্ধনার ব্যবস্থা আছে। প্রিয় ভাইরা, আমি একটি শুধু আহ্বান জানাবো, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেই সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক হওয়ার যে অঙ্গীকার নিয়ে, সে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির যে একটি প্রতিষ্ঠান হিসেবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের প্রতিটি ভাই হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলীর মতো সেই চেতনা, সেই সুন্দর চিন্তা ভাবনা নিয়ে আমরা সামনের দিনের সংগঠনের কার্যক্রমকে আরো এগিয়ে নেওয়ার জন্য নিজেরা যারা কর্মী আছি তারা সাথী হয়ে যাব, আরো যাই সদস্য হয়ে যাব, সামনে ভালোভাবে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে আরো ভালো দায়িত্ব পালন করব, সেই তৌফিক কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, নিঃসন্দেহে আপনারা আপনাদের একটা স্বপ্নকে লালন করে জায়গায় এসেছেন। অনেক বেশি স্বপ্নকে ইতিমধ্যে স্বপ্নের অসংখ্য ব্যাখ্যা সকল ভাইরা বলে গেছেন। আপনি যে সময় আপনাকে নিয়ে স্বপ্ন দেখছেন, এট এ টাইম আপনার পাশাপাশি দাঁড়িয়ে আপনার পরিবারও আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে। ইসলামী ছাত্র শিবির আপনাকে নিজে স্বপ্ন দেখছে, সে স্বপ্ন হলো মেধা এবং নৈতিকতার সমন্বয় করে বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন। ইসলামী ছাত্র শিবির আপনাকে নিয়ে যে স্বপ্ন দেখছে, সে স্বপ্ন হলো গিয়ে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন। ইসলামী ছাত্র শিবির আপনাকে নিয়ে যে স্বপ্ন দেখছে, সে স্বপ্ন হলো মাদক মুক্ত একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন। সম্মানিত প্রিয়বার, কেন আপনাকে নিয়ে আপনারা স্বপ্ন দেখছি? কারণ হলো, কবি বলেছেন, লক্ষ্য আশা অন্তরে, ঘুমিয়ে আছে মন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে।
আজকে যারা আমার সামনে যারা এই জায়গায় বসে আছেন, নিঃসন্দেহে এরা কেউ না কেউ আগামী দিন তার ক্যারিয়ারকে অনেক বেশি শাইন করে, অনেক বেশি সুন্দর করে এই বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে এই দেশকে আপনি নেতৃত্ব দিবেন। আমার সামনে যারা বসে আছেন, নিঃসন্দেহে এখানে আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কিংবা আরো অনেকগুলা নেতৃত্বের জায়গাকে যারা আলোকিত করবেন, তারাই আমার সামনে বসে আছে। এজন্য সম্মানিত প্রিয়রা, তাদেরকে নিয়ে আমরা এই কারণে স্বপ্ন দেখছি, পৃথিবী যুগে যুগে যারা যে আদর্শকে কিংবা যারাই যাকে নিয়ে স্বপ্ন দেখছে, পৃথিবীর অসংখ্য স্বপ্ন বাস্তবায়ন হওয়ার মাধ্যমে তাদের সে লালিত স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। সম্মানিত প্রিয়রা, আমরা সবাই জানি কিছুক্ষণ আগে বলা হয়েছে আমেরিকায় কালো মানুষের কথা বলা হয়েছে, কৃতদাস ছিল তারা সবাই, তাদের কোনো অধিকার ছিল না। আমেরিকার হোটেলগুলোতে লেখা থাকতো নো এন্ট্রি ফর ব্ল্যাক, এখানে কালো মানুষ ঢোকা নিষিদ্ধ, কোন অধিকার ছিল। সেই দিন কালো মানুষের অধিকারকে চূড়ান্তভাবে আদায় করার জন্য একজন মানুষ দাঁড়িয়েছিলেন। তিনি সেই দিন 1963 সালে ওয়াশিংটনে দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। আর সেই কালো মানুষের নেতা ছিলেন মার্টিন লুথার কিং। তিনি বলেছিলেন, এই কালো মানুষগুলা নিয়ে আমার একটা স্বপ্ন আছে। তিনি বলতেন, শুধুমাত্র চামড়ার পার্থক্য, ওই চামড়াটা কাটলে চামড়ার নিচে সবার রক্ত কি কালো মানুষের সাদা আর লাল, এই যে সাদা মানুষের কি হলুদ নাকি, সবারই সমান। তিনি বললেন, এই শুধু সামান্য পার্থক্যের কারণে এত পার্থক্য থাকতে পারে না। তিনি বললেন, এই মানুষগুলা নিয়ে আমার একটা স্বপ্ন আছে। সেই দিন আমেরিকান জাতি তার কাছে জানতে চায় না কি তার স্বপ্ন। আমরা সবাই জানি টোটাল পৃথিবীকে মাতিয়ে, টোটাল পৃথিবীকে কাঁপিয়ে সেই দিন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন বারাক হোসেন ওবামা। 2008 সালের তিনি ডিসেম্বর মাসে তার সকল প্রকার নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয় এবং তিনি 2009 সালের 20 জানুয়ারি তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 2009 সালের 18 জানুয়ারি বারাক হোসেন ওবামা মার্টিন লুথার কিং এর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে তিনি সেদিন বলেছিলেন, সেই দিন আমার পিতা সেদিন বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। আর আমি বারাক হোসেন ওবামা আজকে আই হ্যাভ এ ড্রিম, এটাই তার স্বপ্ন আজকে বাস্তব প্রতিচ্ছবি। তিনি বললেন, সেদিন যদি মার্টিন কিং লুথার যদি কালো মানুষের অধিকার নিয়ে না লড়তেন, কালো মানুষের অধিকার যদি তার আন্দোলনের কারণে সেটি না প্রতিষ্ঠিত হতো, তাহলে আমি কালো মানুষের পক্ষ থেকে আজকে বারাক হোসেন ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হওয়া সম্ভব ছিল না। সম্মানিত প্রিয়রা, আমরা আজকে বলছি আপনাদের কিনে আমাদের একটা স্বপ্ন আছে। আর আমরা একটু আগে বলছি আমাদের সেই স্বপ্ন দেশ গড়ার স্বপ্ন, জাতি গড়ার স্বপ্ন, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন। এই মেধাবীদেরকে নিয়ে সামনের দিনে আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে পারবো যে বাংলাদেশে মানুষের উপর মানুষের অধিকার নিয়ে হস্তক্ষেপ করা হবে না, যে বাংলাদেশ হবে সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত, যে বাংলাদেশের হবে মেধা এবং নৈতিকতার সমন্বয় করে বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডের সুন্দর একটা বাংলাদেশ। সম্মানিত প্রিয়রা, কারণ হলো আমরা যে মেধাবীদেরকে নিয়ে স্বপ্ন দেখছি, এই মেধাবীদেরকে তৈরি করার জন্য, এই মেধাবীদেরকে সুন্দর গাইড দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির সবসময় প্রস্তুত। ইসলামী ছাত্র শিবিরের কাজই হলো মেধা এবং নৈতিকতার সমন্বয় করা। সম্মানিত প্রিয়রা, আজকে দুঃখজনক হলো সত্য, আজকে এই মেধা এবং নৈতিকতার সমন্বয় করার কথা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আজকে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা সে আয়োজন নেই। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষিত হয়ে একজন মানুষ সে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারছে না। আজকে এই শিক্ষায় শিক্ষিত হয়ে যারা শিক্ষকতা করছেন, সেই শিক্ষকের কাছে আমার প্রাণপ্রিয় বোনটা আজকে নিরাপদ নয়। আজকে আমরা পত্রিকার পাতা খুললে দেখা যায় শিক্ষকের হাতে তার প্রাণপ্রিয় ছাত্রী লাঞ্ছিত, কিংবা বিভিন্ন যে নিউজ আপনাদের সামনে তেলাওয়াত করাটা অনেক বেশি লজ্জাকর। আজকে যে শিক্ষায় শিক্ষিত হচ্ছেন আমাদের মা বোনরা, এই শিক্ষা আমার এমন মা তৈরি করছে, আজকে মায়ের সবচেয়ে আশ্রয় কুল হইল গিয়ে, সন্তানের সবচেয়ে আশ্রয় কুল হইল গিয়ে মায়ের কুল। কিন্তু আজকে পরকীয়ার নামে আজকে আমাদের মা বোনরা আজকে যে শিক্ষা শিক্ষিত হচ্ছেন, আজকে সেই মায়ের কুলে তার সন্তান আর নিরাপদ থাকছেন না। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় কুমলমতি একজন বন্ধু তিনি শিখছেন আগডুম বাগডুম গুড়ারডুম সাজে। আগডুম কি আর ভাগডুম কি আর গুড়ারডুম কি আজকে আজও পর্যন্ত আমরা কেউ জানি না এবং দেখার সুযোগ হয় নাই। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় একজন কোমলমতি বন্ধুকে শেখানো হচ্ছে 500 দুধে 100 পানি মিশাইলে পরবর্তীতে কত সের কি বা দুধ তৈরি হয়ে কিংবা বৃদ্ধি পায়। আজকে শুরুতেই তাকে দুর্নীতি শিক্ষা দেওয়া হচ্ছে, তাকে শেখানো হচ্ছে দুধের সাথে পানি মিশানো যেতে পারে। আজকে তাকে শেখানো হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়াল, সবচেয়ে হইলে গিয়া মানে সুদের যে সুদের কারণে পৃথিবী ধ্বংস হয়েছে,
যে সুদ অনেক বেশি, যে সুদের কার্যকারিতা অনেক বেশি ক্ষতিকর, আমার প্রাণপ্রিয় বন্ধুকে শেখানো হচ্ছে 100 টাকা 1 বছরের সুদ, এত টাকা হলে এত টাকা এত বছরের সুদ। আপনারাও কষছেন, আমরাও কষে আসছি। আজকে আমাদের উদ্দেশ্যবিহীন, নীতি নৈতিকতাবিহীন আজকে একটা শিক্ষা ব্যবস্থা। কিছুদিন আগে আপনারা যে পরীক্ষা দিয়েছেন, যে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে, যেখানে প্রশ্নের একটা আনসারের একটা অংশ ছিল, আনসারের না হলেও এটার একটা বিপরীত একটা অংশ ছিল, যেন সেটা এই যে একজন মহিলা বিবাহের পর কি হয়, এভাবে যে একটা, আপনারা হয়তো ফেসবুকে এই বিষয়টা দেখেছেন, যারা স্কুলে যারা পরীক্ষা দিচ্ছেন তারা সেই বিষয়টা পেয়েছেন, যারা আর্টস থেকে পরীক্ষা দিয়েছেন। সম্মানিত কেউ, একটা লজ্জা করে একটা আজকে শিক্ষা ব্যবস্থা। আজকে এই শিক্ষায় আমরা যে প্রকৃত দেশপ্রেমিক যে মানুষ তৈরি করা আজকে সরকারের পক্ষ থেকে কিংবা জাতির পক্ষ থেকে স্লোগান দেওয়া হচ্ছে, এই শিক্ষায় শিক্ষিত হয়ে সেই মানুষ তৈরি করা সম্ভব নয়। সম্মানিত প্রিয়রা, আপনার বাড়িতে যদি আপনি একটা তেঁতুল গাছ লাগান, আর তেঁতুল গাছ লাগানোর পর তেঁতুল গাছের যদি নিচে দাঁড়িয়ে যদি আপনি প্রতিদিন বলেন, আল্লাহ এই তেঁতুল গাছে তুমি একটা মিষ্টি আম দান করো, তাহলে মিষ্টি আম আসবে? কারণ হইলে সম্মানিত প্রিয়বার, তেঁতুল গাছে কখনো মিষ্টি আম তৈরি হয় না। আজকে আমরা এমন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হচ্ছি, বড় হচ্ছি, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় লাগানো হচ্ছে তেঁতুল গাছ, আর আমরা প্রত্যাশা করছি কি? মিষ্টি আম। এই জন্য সম্মানিত প্রিয়রা, আজকে নৈতিকতাবিহীন শিক্ষা ব্যবস্থার কারণে আজকে বারবার আমার প্রাণপ্রিয় বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হচ্ছে। বারবার আজকে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করার ষড়যন্ত্র করা হচ্ছে। ইসলামী ছাত্র শিবির তার সে জায়গা থেকে আজকে মেধা এবং নৈতিকতার সমন্বয় করে আমরা এমন কিছু মানুষ তৈরি করতে যাই, যে মানুষগুলা যেমন মসজিদের ইমামের অনুপস্থিতি যেমন ইমাম হতে পারবে, আবার তার যখন রাষ্ট্রের যখন দায়িত্ব তার উপর অর্পিত হবে, সে জায়গায় তিনি হবেন সবচেয়ে দেখি আদর্শ এবং ফার্স্ট ক্লাস নাগরিক হওয়ার মাধ্যমে তিনি দেশপ্রেমকে সে জায়গায় অনেক বেশি দেশপ্রেমকে ইনভেস্ট করার মাধ্যমে তিনি দেশকে নেতৃত্ব দিবেন। সম্মানিত প্রিয়রা, দুঃখজনক হলো সত্য, সেই ব্যবস্থাপনা আজকে আমাদের সরকারের পক্ষ থেকে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সরকার জাতি কোনো জায়গায় সেই ব্যবস্থাপনা নাই। ইসলামী ছাত্র শিবির তার দায়িত্ববোধ থেকে আজকে আপনাদেরকে এই জায়গায় দেখে নিয়ে এসেছে। সম্মানিত প্রিয়রা, আপনারা জানেন বৃষ্টি আসার পর একজন পথিক বৃষ্টিতে যখন একটা ছাতা নিয়ে যখন বাইর হন, এই ছাতা সেই পথিকের বৃষ্টিকে বন্ধ করে দেয় না, বন্ধ করে দেয়, কিন্তু এই মুষলধারে পড়া বৃষ্টিতে পথিককে দাঁড়ানোর জন্য সহযোগিতা করে। আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদের হাতে একটা ক্রেস্ট তুলে দিচ্ছেন। আমরা মনে করি না এই ক্রেস্ট আপনাকে অনেক দূর নিয়ে চলে যাবে, আমরা মনে করি আজকে প্রতিযোগিতামূলক এই বিশ্বে আপনাকে এই একটা ক্রেস্ট দাঁড় করাতে অনেক বেশি সহযোগিতা করবে। এই জন্য সম্মানিত প্রিয়রা, আজকে ইসলামী ছাত্র শিবিরের আপনাদেরকে নিয়ে একটা স্বপ্ন আছে, আর আমরা চাই আপনাদেরকে মেধা এবং নৈতিকতার সমন্বয় করে আপনাদেরকে তৈরি করতে। দুনিয়ার যে এই জাহানে যে একটা A+ পেয়েছেন, আপনার এই প্লাস যথেষ্ট নয়, আপনার আরো একটা জীবন আছে, সেই জীবনে যদি আপনি A+ না পেতে পারেন, তাহলে আপনার এই দুনিয়ার A+ কোনো কাজে আসবে না। সেই জায়গাটার নাম কি? আখেরাত। সম্মানিত প্রিয়রা, আজকে ইসলামী ছাত্র শিবির আপনাকে এই জায়গায় ডেকে নিয়ে এসেছে আখেরাতেও যেন আপনি A+ পেতে পারেন, সেই পথকে বাতলে দেওয়ার জন্য। সম্মানিত প্রিয়রা, পরিশেষে আমি আপনাদেরকে বলবো, আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি তিনি তার অভিষেক ভাষণে বলেছিলেন, আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর ইউ, আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। তিনি আমেরিকার যুব সমাজ এবং ছাত্র সমাজকে উদ্দেশ্য করে বলেছিলেন, হ্যাঁ আমেরিকার যুব এবং ছাত্র সমাজ, তোমরা আমেরিকার জাতির কাছে জানতে চাও না আমেরিকান জাতি তোমার জন্য কি করতে চায়, তুমি আমেরিকান জাতির কাছে তুমি আমেরিকান জাতিকে জানিয়ে দাও তুমি আগামী দিন আমেরিকান জাতির জন্য কি করতে চাও। সম্মানিত প্রিয়রা, আজকে আমরা মেধাবীদেরকে বলতে চাই, আমরা এই জাতির কাছে জানতে চাই না জাতি আমাদের জন্য কি করতে চায়, আমরা আজকে দীপ্ত কণ্ঠে জাতিকে জানিয়ে দিতে চাই। আজকে আমাদের জাতি বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে, আমরা এই জাতিকে জানিয়ে দিতে চাই আগামী দিন আমরা মেধা এবং নৈতিকতার সমন্বয় করে তোমাদের জন্য দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ। আমরা জাতিকে জানিয়ে দিতে চাই, আজকে মাদক এবং সংস্কৃতির আঘাতে তোমাদের জাতি পরিবার ব্যবস্থা, তোমাদের সমাজ ব্যবস্থা নিঃশেষ হয়ে যাচ্ছে। আমরা জাতিকে জানিয়ে দিতে চাই আগামী দিন তোমাদের জন্য মাদক মুক্ত, অপসংস্কৃতি মুক্ত একটা সমাজ তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা জাতিকে জানিয়ে দিতে চাই আজকে 90% মুসলমানদের দেশে আজকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। আজকে কোরআন, ইসলাম, ইসলামী আন্দোলনকে আজকে বিভিন্নভাবে আন্ডার এস্টিমেট করে রাখার জন্য আজকে বিভিন্ন উপায় অবলম্বন করা হচ্ছে। আমরা আগামী দিনে জাতিকে জানিয়ে দিতে চাই, সিবগাতাল্লাহু মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমরা ইসলামের রঙে আমাদের জীবনকে রঙিন করার জন্য, রঙিন করার মাধ্যমে আগামী দিনে এই জাতির জন্য ইসলামের আদর্শে সুন্দর একটা সমাজ তৈরি করবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয়রা, সবার প্রতি সেই উদাত্ত আহ্বান জানিয়ে পরিশেষে তোমার কীর্তির মাঝে হও মহিয়ান, জীবনের প্রাপ্তি হোক বিশ্বের সম্মান, সেই কামনা করে আমার করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এদেশের ছাত্র সমাজের প্রিয় সংগঠন, মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত এসএসসি এবং দাখিল পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর জেলার সংগ্রামী সভাপতি, উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক, জামাত ইসলামী গাজীপুর জেলার সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা এবং মেধাবী ছাত্র ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে যে রেজাল্ট তোমরা অর্জন করেছো, এই রেজাল্টের পিছনে তোমার যেরকম পরিশ্রম ছিল, তোমার বাবা মায়ের টেনশন ছিল না, এটা কি বলার সুযোগ আছে? আমরা অনেক সময় দেখি, গত মাসে একটা টিভি রিপোর্ট দেখেছি যে একজন মা তার 3 জন সন্তানকে পড়াশোনা করাতে গিয়ে কত কষ্ট করতে হচ্ছে। এটিএন নিউজ না কোথায় যেন দেখলাম যে সকালে একটা সন্তানকে স্কুলে দিয়ে আসে, সেখান থেকে এসে আরেকজনকে নিয়ে বের হয়, ওকে দিয়ে এসে ওই যাকে সকালে দিয়েছে তাকে নিয়ে এসে আরেকজনকে নিয়ে যায়, তারপর কোচিংয়ে নিয়ে যাচ্ছে। এই যে এত প্যারেশানি পিতা মাতার, আজকে তোমাদের এই রেজাল্টের জন্য তারাও কিন্তু কৃতিত্বের দাবিদার। আমরা যেন ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের সে সকল অভিভাবকবৃন্দকেও মোবারকবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আজকের যে অর্জন, এই অর্জন কি আমার শেষ? এখানে কি আমার উচ্ছ্বসিত বেশি হওয়ার সুযোগ আছে? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের অনেকেই এরকম আছে যে এসএসসি দাখিল বা সমমানে সে গোল্ডেন পায়, জিপিএ 5 পায়, কিন্তু এইচএসসি বা ইন্টারে গিয়ে দেখা যাচ্ছে সে ফেল করছে। এরকম রেকর্ড আছে কি নাই? রেজাল্ট খুব খারাপ করছে কেন? সে এটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে, সময়ের মূল্য সে দেয় নাই, স্রোতের সাথে গা ভাসিয়ে দিয়েছে, সে আর পরিশ্রম করেনি। তোমরা দেখবে এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, গতবারে যে চেয়ারম্যান ছিল তার কিন্তু এবারে জয় পরাজয়টা অনেক বেশি তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এখন যদি সে হেরে যায়, তাহলে গতবার সে চেয়ারম্যান ছিল, এখন হেরে যাওয়ার মাধ্যমে তার লজ্জাটা বেশি হবে। কিন্তু গতবার যে চেয়ারম্যান ছিল না, সে এখন জিতলে তার জন্য বোনাস পয়েন্ট, হারলে বেশি অসুবিধা নাই। তোমরা যারা জিপিএ 5 পেয়েছো, তোমাদের জন্য অন্য বাইরের চেয়ে চ্যালেঞ্জ অনেক বেশি, কারণ তোমরা দাখিল বা এসএসসিতে জিপিএ 5 পেয়েছো। এইচএসসিতে যদি এটা ধরে রাখতে না পারো, পিতামাতার কথা শুনতে হবে, প্রতিবেশীর কথা শুনতে হবে, শিক্ষকদের কথা শুনতে হবে, তোমার নিজের কাছেও কিন্তু অনেক অনেক বেশি খারাপ লাগবে। আর তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো, তারা দেখবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে পয়েন্টের হিসাব করা হয়, সেখানে এসএসসির চেয়ে এইচএসসির পয়েন্টটা বেশি হিসাব করা হয়। এই জন্য তোমার দাখিল চেয়ে আলিমের পয়েন্টের হিসাবটা বেশি হবে, ইন্টারের হিসাবটা বেশি হবে। আমার বক্তব্য আজকে প্রথম পয়েন্ট হচ্ছে, আজকে যে রেজাল্টটি তুমি অর্জন করেছো, তুমি জ্ঞানের সাগরে পা দিয়েছো মাত্র। তোমাকে অনেক বেশি পথ পাড়ি দিতে হবে, অনেক বেশি স্ট্রাগল করতে হবে, অনেক বেশি লড়াই করতে হবে, অনেক বেশি ধৈর্য ধরতে হবে, অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, তাহলে তোমার জীবনটা সার্থক হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, আজকের এই রেজাল্ট তোমাকে আগামী দিনে আরো বেশি ভালো রেজাল্ট অর্জন করার জন্য উৎসাহ যোগাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দ্বিতীয় বক্তব্য হচ্ছে, তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, কে কে দেখি হাত তোলো, দেখি হাত নামাও। মেডিকেলে পড়তে চাও যারা, তারা হাত তোলো, হাত নামাও। বুয়েটে পড়তে চাও, তোমাদের এখানকার প্রতিষ্ঠান ডুয়েট, এখানে পড়তে চাও যারা, তারা হাত তোলো। ঠিক আছে, হাত নামাও। তোমাদের হতাশ হওয়ার জন্য পরিসংখ্যান আমি দিচ্ছি না, জাস্ট তোমাদের আগামী দিনে কত বেশি পরিশ্রম করতে হবে তার জন্য আমি ছোট্ট একটা হিসাব তোমাদের সামনে তুলে ধরতে চাই। গত কয়েকদিন আগে RTV-তে একটা রিপোর্ট প্রকাশ করেছে,
যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2014 সালে জিপিএ 5 প্রাপ্ত যে সকল ছাত্র যারা দাখিল আলিম এসএসসি ইন্টার দু জায়গায় জিপিএ 5 যাদের ছিল, যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের 75% ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। তাহলে উত্তীর্ণ হয়েছে কত পার্সেন্ট? 25%। আবার 25% সাবজেক্ট ক্যাটাগরিতে গিয়ে সাক্ষাৎকারে গিয়ে মাত্র 5% ভর্তি হতে পেরেছে, 20% ভর্তি হতে পারে নাই। তার মানে জিপিএ 5 প্রাপ্ত মাত্র 5% ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছিল। আমার মোবাইলটা আমি একটু আগে বন্ধ করছি, না হলে তোমাদেরকে ভিডিও ফুটেজ দেখাতাম। গত পরশুদিন মাছরাঙ্গা টেলিভিশনে যারা জিপিএ 5 প্রাপ্ত তাদের একটা সাক্ষাৎকার প্রকাশ করেছে। 13 জন শিক্ষার্থীকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি জিপিএ 5 পেয়েছি, এটার ইংরেজি কি বলো? একজনও সঠিক উত্তর দিতে পারে না। একজন বলছে আই এম জিপিএ 5। একজনকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? সে বলতে 16 ডিসেম্বর। তো বলে বিজয় দিবস কবে? তখন সে বলতে 26শে ডিসেম্বর। একজনকে জিজ্ঞেস করা হয়েছিল নেপালের রাজধানী কোথায়? সে বলছে নেপালের রাজধানী হলো নেপচুন। তা আমাকে ফেসবুকে একজন কমেন্ট করছে যে নেপালের রাজধানী যদি নেপচুন হয়, ভুটানের রাজধানী মানে বুধ বা বৃহস্পতি হতে পারে। প্রিয় ভাইরা, তো দুজন মেয়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। একজনকে বলা হয়েছিল তোমরা সক্রেটিসের কোন সূত্র পড়েছ? আমার মনে হয় সে প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য পাল্টা সে বললো না, সক্রেটিস পড়ে না, আমরা নিউটন সম্পর্কে পড়ছি। বললো নিউটনের সূত্রটা কি বলতো? সে আর নিউটনের সূত্র বলতে পারে না। তো ছাত্রকে জিজ্ঞেস করলো নিউটনের সূত্র কি? সূত্র কি জানি না, তবে আপেল পড়ছে এটা জানি। তো ওই ছাত্রীটাকে প্রশ্ন করা হয়েছিল অপারেশন সার্চলাইট মানে কি? সে বলতেছে অপারেশন করার সময় যে লাইট ব্যবহার করা হয় সেটা হলো অপারেশন সার্চলাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা দেখে একদিকে যখন আমি খুব বেশি হাসি পাচ্ছিলাম, আরেক দিকে অনেক অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম। যেখানে এ পর্যায়ের মেধাবীরা দেশ সম্পর্কে জানার কথা ছিল, সাধারণ জ্ঞান সম্পর্কে জানার কথা ছিল, বিজ্ঞান সম্পর্কে জানার কথা ছিল, সেখানে আজকে আমরা অনেক অনেক দূরে পড়ে আছি। আজকে আমরা একাডেমিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে জিপিএ 5 পাওয়ার প্রতিযোগিতা আজকে আমাদেরকে পারিপার্শ্বিক যে জ্ঞান অর্জন সেখান থেকে অনেক অনেক দূরে ঠেলে দিয়ে দিচ্ছে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, একটি আসনের বিপরীতে প্রতিযোগী ছিল 66 জন। তোমরা গত বছর পত্রিকা হয়তো রিপোর্ট দেখেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আসনে বিপরীতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল 88 জন। 2014 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষায় 100 জনের মধ্যে 98 জন ফেল করেছিল। এটি হলো পত্রিকার রিপোর্টের কথা বলছি। আমি আজকে এখানে ডুয়েটের সভাপতি আছে ছাত্র শিবিরে, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে গত বছর একটি আসনের বিপরীতে ডুয়েটের প্রতিযোগী ছিল কতজন? বললো 12 জন প্রতিযোগী ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট ভিত্তিক ভর্তি পরীক্ষা হয়, সেখানে একটা আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অংশ নেয় 250 জন। তার মানে তোমাকে যদি এই সকল বিশ্ববিদ্যালয় ডুয়েট, বুয়েট, মেডিকেল ভর্তি পরীক্ষার যদি চিন্তা করো, অংশগ্রহণ করার চিন্তা যদি তুমি করে থাকো, তাহলে তোমাকে কত বেশি মেধাবী না হলে, কত বেশি পরিশ্রম না করলে তুমি সেখানে ভর্তি হতে পারবে, হিসাবটা তোমার নিজের জন্য করে রাখো। আজকে আর একটা সমস্যা হচ্ছে, তোমার পিতা বা ভাই বিদেশ থেকে টাকা উপার্জন করে তোমার জন্য পাঠাচ্ছে, সেখান থেকে ফোন করা হয় যে পড়াশোনা করতেছিস? হ্যাঁ করতেছি। তো এখন কি করো? এখন পড়তেছি। কি পড়তেছি? বুক পড়তেছি। তো কি বুক পড়তেছে? ফেসবুক পড়তেছি। এখন আমাদের নেশা চলে গেছে সবার ফেসবুক। আমি কখনো ফেসবুকের বিরুদ্ধে না, খেলাধুলার বিরুদ্ধে না, কিন্তু আমাকে অগ্রাধিকার ভিত্তিতে আমার সময়গুলো হিসাব করতে হবে। আমার কখন কোন সময় বেশি দেওয়া দরকার, আমার কখন অপশন আছে, আমি সেটাকে আমি খেলার জন্য ফেসবুকের জন্য ব্যবহার করবো। আমার আগামীকাল পরীক্ষা, আজকে আমি ফেসবুক খুলে বসে আছি। প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমার দ্বিতীয় বক্তব্য। তৃতীয় বক্তব্য হচ্ছে, আমাদের ইতিপূর্বে যারা বক্তা যারা বক্তব্য দিয়েছেন তারা তোমাদেরকে স্বপ্নের কথা বলেছে। তো স্বপ্ন নিয়ে অনেক কথা নিশ্চয় বলেছে, কিন্তু স্বপ্ন তুমি কেমন দেখবে?
যে গোল্ডেন এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখে তার জন্য জিপিএ 5 পাওয়াটা সহজ হয়, কিন্তু যে দেখলো যে এ গ্রেড পাইলে চলবে তার জন্য কি জিপিএ 5 পাওয়া সহজ? বর্তমানে হয়তো সহজ হতে পারে। মাঝে মধ্যে দেখা যায় যে পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, তাও কি জিপিএ 5 পেয়ে গেছে। বরিশালে একজনের রিপোর্ট পত্রিকা তোমরা দেখেছো কিনা? আবার বরিশালে এক হিন্দু ছাত্র, সে জিপিএ 5 পাওয়ার কথা ছিল, তাকে ফেল করা হয়েছে। সে এই তাড়নায় সে আত্মহত্যা করছে, কারণ সে ফেল করতে পারে না। সাথে সাথে রি এক্সামিন হলো, দেখা গেলো সে সেখানে জিপিএ 5 পেয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত জিপিএ 5 এর রেজাল্ট তার হাতে এসছে, ততক্ষণ পর্যন্ত তো সে সবে উঠে গেছে। প্রিয় বন্ধুরা, স্বপ্নের কথা বলছিলাম। একটি জায়গায় 10 জন বন্ধু খোলা আকাশের নিচে বসে গল্প করছিল। তো সেখানে একজন লিডার বাকি 9 জনকে প্রশ্ন করছিল যে আচ্ছা বলো তো দেখি, আকাশের দিকে সবাই তাকাও, কি দেখতে পাও সবাই একটু বলো। একজন একেবারে বলছে, কেউ বলছে তো আমি সাদা শুভ্র মেঘ দেখছি, আরেকজন বলছে না আমি কালো জমাট বাঁধা মেঘ দেখছি, আরেকজন বলছে না আমি সবকিছুকে ভেদ করে আকাশ দেখছি, আরেকজন বলো না আকাশে আমি অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে সেটা দেখছি। একজন চুপ করে আছে, তাকে জিজ্ঞেস করা হলো তুমি চুপ করে আছো কেন, তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? তখন সে বলল হ্যাঁ আমি তার চেয়েও বেশি কিছু দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ তাহলে? সবাই প্রশ্ন করলো তার চেয়ে বেশি কি দেখো? তখন সে বলল আমি শুধু উড়ে যাওয়া পাখি দেখছি না, আমি শুধু ওই সাদা শুভ্র মেঘ দেখছি না, কালো জমাট বাঁধা মেঘ দেখছি না, আকাশ দেখছি না, আমি তার উপরে যে নবমণ্ডল আছে আমি সেটা দেখতে পাচ্ছি, আমি বৃহস্পতি দেখছি, আমি নেপচুন দেখছি, আমি প্লুটো দেখছি। তখন লিডার বলল তোমার দেখাটা হলো প্রকৃত দেখা, এটা হলো সত্য কথা। আজকে তুমি যদি এখান থেকে বসে আগামী দিনে একজন বিজ্ঞানী হতে চাও, তোমাকে কিন্তু সে ধরনের স্বপ্ন দেখতে হবে। ছোট্ট গণ্ডির মধ্যে থেকে তুমি হয়তো বিশ্বাস করতে পারো যে আমার পক্ষে এটি কি সম্ভব। সে অসম্ভবকে সম্ভব করা একজন ব্যক্তির নাম হচ্ছে টমাস আলভা এডিসন। বৈদ্যুতিক বাল্ব যে আবিষ্কার করেছিল, সে ছিল ক্লাসের লাস্ট বেঞ্চের ফার্স্ট বয়, বুঝছো? মানে সবসময় লাস্ট বেঞ্চে বসতো, সেখানে আর কেউ বসতো না, তো সেই হিসেবে সে ফার্স্ট বয়, লাস্ট বেঞ্চ। তো সে যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করলো, তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করলো, ক্রিটিসাইজ করার চেষ্টা করলো, তোমার পক্ষে কিভাবে সম্ভব হলো, তুমি তো সবচেয়ে খারাপ ছাত্র ছিলে। তখন টমাস আলভা এডিসন বলেছিল যে তোমরা শুধুমাত্র মেধাকেই তোমরা গুরুত্বপূর্ণ মনে করো, অধ্যবসায়কে তোমরা গুরুত্বপূর্ণ মনে করো না। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, গত 2টি বছরে আমি এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার জন্য 10,000 বার চেষ্টা করেছি। কয়বার? আমাদের কবিতা আমাকে শিখায় একবার না পারলে দেখো শতবার, শতবার চেষ্টা করে না, সে 10,000 বার সে চেষ্টা করেছে। তখন টমাস আলভা এডিসন বলেছিল যে তুমি তোমার সাফল্য অর্জনের জন্য তোমার যে মেধা আছে, জিপিএ 5 পেয়েছো, গোল্ডেন পেয়েছো, এটা তোমার জন্য শুধুমাত্র 1% অনুপ্রেরণা যোগায়, আর তোমার পরিশ্রম অধ্যবসায় এটা তোমার কাজের জন্য 99% অনুপ্রেরণা যোগায়। আজকে তুমি ধরো ভালো কিছু জানো, ভালো কিছু তুমি শিখেছো, তুমি জ্ঞান অর্জন করেছো, কিন্তু তুমি পরিশ্রম করলে না, স্ট্রাগল করলে না, কাজ করলে না, তাহলে কি রেজাল্ট বেরিয়ে আসবে? কোনোভাবে আসবে না। তাহলে অধ্যবসায় অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে টমাস আলভা এডিসনের কথাটা আমি এই জন্যই বললাম যে একটু আগে জিপিএ 5 প্রাপ্তদের ব্যাপারে যে পরিসংখ্যান দিয়েছে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। তুমি পরিশ্রম করো, অধ্যবসায় করো, তাহলে রেজাল্ট তোমার জন্য ছিনিয়ে নিয়ে আসা সম্ভব। প্রিয় বন্ধুরা, এরপরে কথা বলতে চাই, আজকে আমরা টমাস আলভা এডিসনের কথা বলছি, আজকে লুথার কিং এর কথা বলা হয়েছে। আমাদের অভ্যাস হলো যে টমাস আলভা এডিসন, লুথার কিং, ডেল কার্নেগি, শিব খেরা, আমরা সবসময় এদের উদাহরণ দিয়ে থাকি। কিন্তু মুসলিম হিসাবে আমাদের যে বিশাল ঐতিহ্য আছে, আমাদের যে জ্ঞান বিজ্ঞানে বিশাল অবদান আছে, আমরা অনেকে এটা বলতে চাই না। যখন তোমাকে জ্ঞান নিয়ে, শিক্ষা নিয়ে রচনা লিখতে বলা হয়, তখন আমরা ওই রবীন্দ্রনাথ ঠাকুরের স্লোগানগুলো যোগ করি, আর কোন মহিষী কি বলেছে সেটা যোগ করি। কিন্তু আমার নবী, মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বাণী ছিল ইকরা, পড়ো। এটা আমরা অনেকে কোটেশন দিতে লজ্জাবোধ করি, সংকোচ বোধ করি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জ্ঞানের আধার, তার সাহাবারা ছিলেন শ্রেষ্ঠ জ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানের জনক, জ্যোতির্বিজ্ঞানের জনক, ভূগোল শাস্ত্রের জনক। মুসলমানদের নাম স্বর্ণাক্ষরে আজও পর্যন্ত লেখা আছে।
কিন্তু আমরা তাদের নাম ভুলে যাই, আমরা তাদের কথা বলতে চাই না। আজকে আমাদের কিন্তু তাদের কথাও স্মরণ করতে হবে। প্রথম আলো পত্রিকায় যখন একটা স্লোগান দিয়েছে যে বদলে যাও বদলে দাও, আমরা তখন এটাকে আধুনিক মনে করেছি। কিন্তু এই স্লোগানটা 1400 বছর আগে মহাগ্রন্থ আল কোরআনে যে রব্বুল আলামিন দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে মানুষের সামনে প্রকাশিত হয়েছিল, এটা আমরা অনেকে বুঝতে চাই না, বিশ্বাসও করতে চাই না। এটি কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের সেই আয়াতের প্রতিচ্ছবি যে যে নিজেকে বদলাতে পারে না সে অন্য কাউকে বদলাতে পারে না। এটি মহাগ্রন্থ আল কোরআনের কথা। কোরআন বলেছে এটি সেকেলে, প্রথম আলো বলেছে এটি আধুনিক। আমাদের জন্য দুর্ভাগ্যজনক হচ্ছে এটি। প্রিয় বন্ধুরা, এই জন্য আমি তোমাদেরকে বলবো যে সত্যিকার অর্থে নিজে যদি একজন মুসলিম হয়ে থাকো, সত্যিকার অর্থে নৈতিকতা সম্পন্ন একজন মানুষ যদি হতে চাও, তোমাকে কোরআন থেকে জানতে হবে, ইসলামের রেনেসাঁর ইতিহাস থেকে তোমাকে জানতে হবে, অর্ধ পৃথিবী যারা শাসন করেছিল তাদের ইতিহাস থেকে জানতে হবে। আজকে এমন রাষ্ট্রনায়ক তুমি খুব কমে খুঁজে পাবে না যে রাষ্ট্রনায়ক নিজে উটের রশি ধরে পথ চলেন, তার বৃত্তকে উটের উপর বসান। ইতিহাস তোমরা জানো অনেকে। তোমরা এমন রাষ্ট্রনায়ক খুব কমে খুঁজে পাবে না যে নিজের কাঁধে করে তার প্রজাদের জন্য খাবার বহন করে নিয়ে যায়। এরকম রাষ্ট্রনায়ক তোমরা খুঁজে পাবে না যারা প্রজাদের কষ্ট লাঘব করার জন্য নিজে গিয়ে রুটি আটা বেলে দিয়ে সন্তানকে খাইয়ে দিয়ে আসে। আজকে সেদিনের একটি সমাজ আমাদের জন্য খুব বেশি প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। আজকে আমাদের সমাজের চিত্রের কথা বলা হচ্ছিল। এই সরকার ইপটিজিং বিরোধী অনেক বেশি অভিযান চালিয়েছিল, অনেক বেশি প্রচার প্রচারণা করেছে। কিন্তু ইপটিজিং যেখান থেকে শিখে, আমি কখনো সিনেমা হলে যাইনি, কিন্তু টিভিতে সিনেমা দেখেছি। সিনেমাতে কি দেখানো হয়? সিনেমাতে দেখানো হয় যে একজন মেয়েকে প্রথম পর্যায়ে ইপটিজিং করা হয়, এক পর্যায়ে ইপটিজিং করতে করতে তার সাথে প্রেম হয়, ফ্যামিলি মানে না, তারপরে গিয়ে ওই ফ্যামিলি না মানার উপরে কিন্তু সে বিজয়ী হয় এবং সিনেমা দেখাতে চায় এটি হচ্ছে সত্যিকারের ভালোবাসা, এটি হলো শিক্ষা। তা আমার সিনেমা যখন আমাকে নায়ক বানিয়ে দেয়, আমাকে এটি শেখায় যে তোমাকে কাউকে পেতে হলে শুরুতে ইপটিজিং করতে হবে, সেখানে আমি সমাজ থেকে ইপটিজিং তাড়াতে পারবো? আমাকে একদিকে বলা হচ্ছে ইপটিজিং না করার জন্য শাস্তি দেওয়া হচ্ছে, আরেকদিকে আমার সংস্কৃতি আমাকে শেখাচ্ছে ইপটিজিং কিভাবে করতে হয়। এই সংস্কৃতি থেকে জাতি কি শিখবে? আমাকে একদিকে বলা হচ্ছে ধর্ষণের আইন করা হচ্ছে, আরেকদিকে অশ্লীল সিনেমা পোস্টারে পুরো দেশ সয়লাভ হয়ে যাচ্ছে। তাহলে আমার যুব সমাজকে আমি কিভাবে রক্ষা করব? প্রিয় বন্ধুরা, এই জায়গায় দুর্নীতির কথা বলেছে আমাদের এইচআরডি সম্পাদক, বলেছে তোমাকে গণিতে শেখানো হচ্ছে সুদের কথা, গণিতে শেখানো হচ্ছে পানি মিশনের কথা। বর্তমান প্রশ্নগুলোতে তোমাকে অশ্লীল বিষয় শেখানো হচ্ছে। তুমি সেখানে কিভাবে তোমার এই সমাজটাকে রক্ষা করবে, যুব সমাজকে তুমি রক্ষা করবে? এই জায়গাগুলো থেকে তোমাকে রক্ষা করার জন্য আজকের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার বাইরেও তুমি যেন নৈতিকতা শিখতে পারো, আদর্শ শিখতে পারো, তার জন্য কাজ করে যাচ্ছে এদেশের ছাত্র সমাজের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ বেনিয়েদের রেখে দেওয়া একটি শিক্ষা ব্যবস্থা। ব্রিটিশরা যখন এই দেশ ছেড়ে চলে যায়, উপমহাদেশ থেকে যখন চলে যায়, তখন ব্রিটিশদের শিক্ষামন্ত্রী ছিল লর্ড ম্যাকেল। তোমরা হয়তো নাম শুনেছ। লর্ড ম্যাকেল চিন্তা করে গেল এই জাতিকে কিভাবে দ্বিধা বিভক্ত করে রাখা যায়, পদোন্নত করে রাখা যায়। সেই চিন্তা থেকে আমাদেরকে দু ধরনের শিক্ষা ব্যবস্থা উপহার দিয়ে গেছে। তোমরা দেখো, উপমহাদেশ ছাড়া মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই দেশগুলো ছাড়া বিশ্বের কোথাও দ্বিধারা বিভক্ত শিক্ষা ব্যবস্থা নাই। আমাদের এখানে দুই ধারা বিভক্ত শিক্ষা ব্যবস্থা, একটা হলো সাধারণ শিক্ষা আর একটা হলো মাদ্রাসা শিক্ষা। ব্রিটিশরা এই সিস্টেম করে গেছে যে সাধারণ শিক্ষা যারা শিক্ষিত হবে তারা নৈতিকতা বোধে উজ্জীবিত হবে না, তারা দুর্নীতি করবে। আবার মাদ্রাসা শিক্ষা যারা শিক্ষিত হবে তারা খুব ভালো মানুষ হবে, নৈতিকতা সম্পন্ন হবে, কিন্তু 100% তারা যোগ্যতা সম্পন্ন হবে না। আজকে এই দুইয়ের মাঝে সম্মিলন করার জন্য, এই দুইয়ের মাঝে ব্যবধান গোছানোর জন্য ইসলামী ছাত্র শিবির আজকে লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে এবং সেই কারিকুলাম অনুযায়ী কাজ করে যাচ্ছে। আজকে
আজকে আমাদের তোমরা দেখবে ইসলামের ছাত্র শিবিরের একজন নেতা বলো, কর্মী বলো, সে মাদ্রাসায় পড়েও জাগতিক জ্ঞান সম্পর্কে তার অনেক বেশি যোগ্যতা আছে, অনেক বেশি দক্ষতা আছে, বিজ্ঞান সম্পর্কে সে জানে। আবার সাধারণ শিক্ষায় শিক্ষিত বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ছাত্র শিবিরের নেতা এবং কর্মী, সে কিন্তু কোরআন জানে, হাদিস জানে, নামাজের ইমামতি পর্যন্ত সে করতে জানে। আজকে যদি এই দুইয়ের মধ্যে আমরা সমন্বয় করতে পারি, তাহলে একজন নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার পাশাপাশি একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের পক্ষে অনেক অনেক বেশি সহজ হবে। প্রিয় বন্ধুরা, আজকে ইসলামের ছাত্র শিবির সেই কাজটি করে যাচ্ছে। তোমরা যারা এখানে এসেছো, যারা ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত না, আমি তোমাদেরকে এখানে দাঁড়িয়ে বলবো না যে আজকে তুমি ছাত্র শিবিরে যোগ দাও। আমি তোমাকে এখান থেকে বলবো না আজকে আমার হাত থেকে একটা ক্রেস্ট নিবে, যাওয়ার আগে একটা সমর্থক ফরম পূরণ করে যাবে। নো, নেভার। আমি তোমাকে এটি বলবো না। আমি তোমাকে বলবো ইসলামী ছাত্র শিবির আজকে এ পর্যন্ত যে সকল বক্তা যে কথাগুলো বলে গেছেন, যে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ চাই, নৈতিকতা সম্পন্ন যুব সমাজ চাই, আমরা একটি আধুনিক উন্নতশীল বাংলাদেশ গড়তে চাই। এটিকে যদি তোমরা ভালো মনে করে থাকো, ছাত্র শিবিরের কাজকে যদি তোমরা ভালো মনে করে থাকো, তাহলে আমরা বলবো ছাত্র শিবির তুমি জানার চেষ্টা করো। যারা ছাত্র শিবির করে তাদের সাথে তোমার যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করে থাকো। কারণ আমরা তোমাকে নিয়েই একটি সুন্দর দেশ গড়তে চাই। আর যদি ছাত্র শিবিরের কোনো কাজ তোমার ভালো না লাগে, যদি তোমার কাজ অপছন্দ হয়, তাহলে তুমি সেটার প্রতিবাদ করো, সমালোচনা করো। আমরা অবশ্যই তোমাকে সাধুবাদ জানাবো, আমরা তোমাকে অবশ্যই গ্রহণ করে নেব। প্রিয় বন্ধুরা, আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেটি হচ্ছে, আজকে তুমি এখানে আসার সময় তোমাকে সাধুবাদ জানানো হয়েছে, তোমাকে অভিনন্দন জানানো হয়েছে। এই অভিনন্দন জানানোর সিস্টেম এটা শুধুমাত্র দুনিয়ার জিন্দিগিতে সীমাবদ্ধ নয়, পরকালীন জিন্দিগিতেও কিন্তু তোমাকে অভিনন্দন জানানোর সিস্টেম আছে। তুমি যদি দুনিয়া ভালো কাজ করতে পারো, কোরআন পড়ো, হাদিস পড়ো, ঠিকমতো নামাজ আদায় করো, মিথ্যা কথা পরিহার করো, অশ্লীলতাকে দূর থেকে নিজের গোপন অঙ্গকে হেফাজত করো, তুমি যদি ফর্দা মেনে চলো, তাহলে তোমাকে পরকালীন জিন্দিগিতেও তোমাকে জান্নাতে যাওয়ার জন্য অভিনন্দন জানানো হবে। মহাগ্রন্থ আল কোরআনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তুমি যদি ভালো কাজ করে যেতে পারো, তোমাকে অভিনন্দন জানানো হবে, সাধুবাদ জানানো হবে। জান্নাতের ফেরেশতারা তোমাকে অভিনন্দন জানিয়ে বলবে, হ্যাঁ, এখানে তুমি প্রবেশ করো, এটা হচ্ছে তোমার জন্য জান্নাত, তুমি এখানে চিরস্থায়ী আবাসস্থল, এখানে তুমি অবস্থান করবে। আর যদি দুনিয়ার জীবনে তুমি এ প্লাস পেলে, গোল্ডেন পেলে, কিন্তু ভালো কাজ করলে না, মিথ্যা কথা পড়লে, নামাজ পড়লে না, কোরআন পড়লে না, হাদিস পড়লে না, অশ্লীলতায় নিমজ্জিত থাকলে, তাহলে তোমাকে কিন্তু তখন আবার জাহান্নামের ফেরেশতারা আহ্বান জানাবে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। তোমাদেরকে তখন জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে, তোমাদের কাছে কোনো বার্তাবাহক আসে নাই? তোমাদের কেউ কি কিছু বলে নাই? তোমরা তখন সকলে বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তখন আসলে অস্বীকারী যারা, কাফের যারা, তাদের আসলে জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। তখন যদি তুমি বলো যে আমাকে জিজ্ঞেস করতে আসছেন, আমাকে জাহান্নামে পাঠাবেন, আমি তো দুটাতে গোল্ডেন এ প্লাস পেয়েছি, এটা বললে কি পার পাওয়া যাবে? কোনোভাবে সেদিন পার পাওয়া যাবে না। এই জন্য দুনিয়ার জীবনে গোল্ডেন এ প্লাস পাওয়া কিন্তু সার্থকতা নয়, দুনিয়ার জীবনে সাফল্য কিন্তু প্রকৃত সফলতা নয়, বরং দুনিয়ার জীবনে আমি পিতামাতার কাছে শ্রেষ্ঠ হব, আমার শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেষ্ঠ হব, সমাজের কাছে ভালো মানুষ হওয়ার পাশাপাশি আমি পরকালীন জিন্দিগিতে জান্নাতে যদি আমি যাওয়ার উপযোগী হতে পারি, এটি হচ্ছে আমার জীবনের প্রকৃত সার্থকতা। ইসলামী ছাত্র শিবির আজকে একজন যুবককে, একজন তরুণকে সে প্রকৃত একজন ভালো মানুষ হিসেবে, নৈতিকতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আসো আমরা সকলেই ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে সমাবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, সুখী বাংলাদেশ গঠন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে, সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিটি মিটি করে জ্বলা তারাদের ভিড়ে তুমি হও সুখ তারা, তোমার জয়গান জুড়াক সবার প্রাণ, তোমার জয়গান জুড়াক সবার প্রাণ, দিকে দিকে পড়ে যাক সারা। মিটি মিটি করে জ্বলা তারাদের ভিড়ে তুমি হও সুখ তারা, তোমার জয়গান জুড়াক সবার প্রাণ, তোমার জয়গান জুড়াক সবার প্রাণ, দিকে দিকে পড়ে যাক সারা, দিকে দিকে পড়ে যাক সারা।
নতুনের স্বপ্নে সামনে চলো, ভুলো যত পিছুটা, থেমে যেও না কখনো যেন শুনে কারো মন ভাঙা গান। নতুনের স্বপ্নে সামনে চলো, ভুলো যত পিছুটা, থেমে যেও না কখনো যেন শুনে কারো মন ভাঙা গান। তোমার আহ্বান হয়ে রবে অম্লান, তোমার আহ্বান হয়ে রবে অম্লান, জাগবে শত ঘুমের পাড়া। মিটি মিটি করে জ্বলা তারাদের ভিড়ে তুমি হও সুখ তারা। তোমার জয়গান জুড়াক সবার প্রাণ, তোমার জয়গান জুড়াক সবার প্রাণ, দিকে দিকে পড়ে যাক সারা। দীর্ঘ রাতের শেষে যেমনি করে সোনালি সূর্য ওঠে, রাঙিয়ে দেয় পৃথিবীর সব